এই রুম দিয়ে শুরু করা যাক স্যার। চলুন আসুন স্যার, আপনারা শুরু করুন। ওকে। কি ব্যাপার, এই টেবিলটা খালি কেন? কোনো স্টুডেন্ট আসেনি নাকি? না ত্রিপাঠী বাবু, এই সিটে যে স্টুডেন্টটা বসেছিল সে ওখানে বসে এখন পরীক্ষা দিচ্ছে। কারণ এই চেয়ারে পিঁপড়ে ছিল। পিঁপড়ে? এটা কি করে হতে পারে? সরি স্যার, আই এম সরি যে আমাকে প্রফেসরকে মিথ্যে কথা বলতে হলো। ওই ডেস্কে কোনো পিঁপড়ে নেই, কিন্তু এমন কিছু অবশ্যই আছে যার জন্য যে কোনো সৎ স্টুডেন্ট ওই ডেস্কে বসে নিজের এক্সাম দিতে চাইবে না। স্যার, আপনি প্লিজ চেক করুন। অবশ্যই। ও, এগুলো কপি করার জন্য চিটস রাখা হয়েছে স্যার। স্যার, হয়তো কেউ আমাকে চিটিং করার মিথ্যে অপবাদে ফাঁসাতে চেয়েছিল। স্যার, যদি আপনি চান তাহলে ওই চিটসগুলোর সাথে আমার আনসার শিট ম্যাচ করে দেখতে পারেন। আমি ওখান থেকে কিছুই লিখিনি, বরং এক্সাম শুরু হওয়ার আগেই আমি পেপারের অজুহাত দিয়ে আমার সিট বদল করে ফেলেছিলাম। প্রফেসর ত্রিপাঠী, আপনি ঠিকই বলেছিলেন। আপনার কলেজের স্টুডেন্টসরা ভীষণ ব্রিলিয়েন্ট, তাই চিটিং করার প্রশ্নই ওঠে না। তুমি সেই মেয়েটাই না, পিএমটির স্টেট টপার কবিতা? মিসেস কবিতা পোদ্দার স্যার। প্রফেসর ত্রিপাঠী, একটু জানুন তো কে এই মেয়েটাকে বিরক্ত করছে। সাবধানে স্যার। কি হলো? আপনার গলায় আবার সত্যিকারের পিঁপড়ে আটকে যায়নি তো? এক্সামিন করবো স্যার? নো, আই এম ফাইন। ইউ প্লিজ ক্যারি অন। চলুন তাহলে এবার। চলুন। চলুন স্যার, প্লিজ। থ্যাংক ইউ, ক্যারি অন। তোমার মায়ের শরীর কেমন আছে এখন? হ্যাঁ, ওখান থেকেই আসছো তো? হ্যাঁ, আসলে এখন ঠিক আছে। যাবার আগে আপনাকে বলে যেতে পারেনি, হঠাৎ করে সকালবেলা মা ফোন করলো, মায়ের একটু বিপিটা বেড়ে গেছিল। বিপি? হ্যাঁ, উনি তো এখন ঠিক আছেন, তাহলে তোমার বিপি বাড়ছে কেন? না, আমিও একদম ঠিক আছি। ওই কোনো কাজ থাকলে বলুন, আমি করে দিচ্ছি। তুমি শ্রদ্ধা নিয়ে আরতিতে এসো, সেটাই যথেষ্ট। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো আমি দৌড়তে দৌড়তে সবার আগে পুজোর জন্য পৌঁছে গেছি। আচ্ছা, কবিতা এখনো কলেজ থেকে পৌঁছতে পারেনি, তাই না? কবিতা রান্নাঘরে পূজার ভোগের আয়োজন করছে। আর মা এখনো আসেনি? উনি তো মহিলা সমিতির কাজে গেছেন, এখনো নিশ্চয়ই ফিরতে পারেনি। বিদ্যাও চলে আসবে, বলেছিল না যে আরতির আগেই চলে আসবে? ওনাকে ফুচকা খাইয়ে এসেছো? না মানে, বাড়িতে ফুচকা বানানো হয়েছিল, তাই একটু খেয়ে এলাম। খাওয়ার সময় পড়ে গেছে হয়তো। শিখা, একটা কথা মনে রেখো, পরের বার থেকে শুধুমাত্র নিজের দিকটাই দেখবে। এই বাড়ির বাকি মহিলারা কোন সময় বাড়ি থেকে বেরোচ্ছে আর কোন সময় ফিরছে, এটা দেখার দায়িত্ব মায়ের আর আমার। বুঝেছো?
যাও গিয়ে মুখ হাত পা ধুয়ে নাও আর শাড়িটা বদলে এসো। আচ্ছা। আমার করার মতন কিছু আছে নাকি সব করে ফেলেছো? দিদি সবকিছু হয়েই গেছে, শুধু ওই প্রসাদের শিরা বানানো বাকি আছে। আমি এক্ষুনি আরে বাড়ি ছেড়ে দাও, তুমি কেন বানাতে যাবে? প্রত্যেকবার তো এটা কলেজ থেকে ফিরে এসেই রান্নাঘরের কাজে লেগে পড়েছো, আর আমিও তোমাকে জিজ্ঞেস করতেই ভুলে গেছি, আজ তোমার পরীক্ষা কেমন হলো? মা, আজকের পেপার তো কালকে থেকেও ভালো হয়েছে। কেন হবে না বলো, নবরাত্রি চলছে যে। মায়ের আশীর্বাদ আছে তোমার উপর। প্রত্যেকবার তো নবরাত্রির প্রসাদ সব মাই বানিয়ে থাকেন, কিন্তু এইবার তো উনি মহিলা সমিতির কাজে গেছেন, তো কোনো ব্যাপার না, আমি বানিয়ে দিচ্ছি। বাইরের কাজ করতে করতে হয়তো মা ভুলে গেছেন যেই প্রসাদ বানানোটা মায়ের দায়িত্ব ছিল। কিন্তু কোনো ব্যাপার না, আমি এদিকটা সামলাচ্ছি, তুমি ঘি আর চিনিটা বের করো। আচ্ছা। যদিও ভুল তো যে কারোর দ্বারাই হতে পারে, কিন্তু পার্থক্য একটাই যে আমার ভুল খুঁজতে মানুষ এত ব্যস্ত হয়ে যায় যে বাকি কারোর ভুল আর কারোর চোখেই পড়ে না। শোনো, আরতির সময় হয়ে গেছে, কার জন্য অপেক্ষা করছো? শুরু করো এবার। কিন্তু আজকের আরতি তো মা করেন, আর কিছুক্ষণ অপেক্ষা করে নি। মা, ছোট মাকে আমি ফোন করছি, উনি হয়তো কাছাকাছি আছেন। কোনো প্রয়োজন নেই, চলে আসবে। মায়ের জন্য প্রদীপ জ্বালানো হয়ে গেছে, আরতির জন্য আর অপেক্ষা করা যাবে না। আমি আরতি শুরু করছি। বলো মাতার জয়। জয়।
দিদি আমিও কবিতার মতো ঘর আর বাইরের কাজ দুটোই সামলাতে পারবো। শুধু তোমার কাছে একটা অনুরোধ আছে, আমার এই ভুলটাকে আমার প্রথম আর শেষ ভুল মনে করে ক্ষমা করে দিও। দিদি, দিদি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি যে তুমি আমার উপর রেগে আছো, কিন্তু দিদি আজ যেই কেসটা নিয়ে আমি কাজ করছিলাম তার মধ্যে আমি এমনভাবে জড়িয়ে পড়েছিলাম, আরতির সময় আমি ফিরতে পারিনি। কিন্তু আমাকে বিশ্বাস করো, এরপর পরের বার আর কখনো এরকম মুহূর্তও আসবে না। সমাজ সেবায় অংশগ্রহণ করার জন্য তুমি আমার থেকে একদিনের জন্য অনুমতি নিয়েছিলে, কিন্তু তুমি দ্বিতীয় দিনও গেলে আর তৃতীয় দিনও। আমার মনে হয়েছিল যে এটা তোমার ইচ্ছা, কিন্তু ইচ্ছা যখন নেশায় পরিণত হয় তখন সেটাকে ছাড়াতেই হয়। সেই জন্য কাল থেকে তুমি সমাজসেবার কাজে আর যাবে না। যাব না দিদি, কিন্তু যে অভিযানে আমি যোগদান করেছি অন্তত সেটুকু তো সম্পূর্ণ করতে দাও। দিদি, এই অভিযানের সমস্ত প্ল্যানিং আমি করেছি। আমি যদি না যাই কাজটা তাহলে ঠিকমতো হবে না। দুর্বলদের কাছ থেকে তাদের অধিকার ছিনিয়ে নেওয়া হবে। আর আজকের ভুলের বিষয়ে যদি বলো তাহলে আমি মেনে নিচ্ছি যে আমি ভুল করেছি, কিন্তু বিগত 22 বছরে এটা হয়তো আমার প্রথম ভুল। আর বিশ্বাস করো এটাই শেষ ভুল, দ্বিতীয়বার এটা হবে না দিদি। আমার রোজকার জীবন থেকে 2-4 ঘন্টার জন্য যখন আমি বাইরে যাই তখন এত শান্তি পাই যে মনে হয় যেন আমার পুরো দিনটাই উজ্জ্বল হয়ে উঠেছে। দিদি, আমি তো তোমায় বলতে যাচ্ছিলাম যে মানুষ যখন সেই কাজগুলো করে যেগুলোর সঙ্গে তার ইচ্ছে জড়িয়ে আছে তখন খুব শান্তি পাওয়া যায়। যদি তুমিও এমন কিছু করতে চাও যা সত্যিই তুমি মন থেকে চাও তাহলে অবশ্যই তোমার সেটা করা উচিত। 3 দিনেই আমি বুঝতে পেরেছি আমরা জীবনটা মাত্র একবারই পাই, তাই আমাদের মনের ইচ্ছে অপূর্ণ রাখা উচিত নয়। বিদ্যা, আমার মন, আমার বাড়ি, আমার পরিবার যেটা আমি সামলাচ্ছি, আমি এর জন্যই জন্মেছি আর এটাই আমার কর্তব্য। আর আমি আমার জীবন নিয়ে খুব খুশি। এটা ছাড়া আমার জীবনে না অন্য কোনো ইচ্ছা এসেছে আর না কখনো আসবে। তুমি যখন এ বাড়িতে এলে আমার মনে হয়েছিল যে তুমি আমারই প্রতিচ্ছবি। কখনো এটা জানতে পারিনি যে তোমার মনে এমন কিছু স্বপ্ন রয়েছে যে এই বাড়ির 4 দেওয়ালের মধ্যে আটকে ছিল এতদিন। না দিদি, এমনটা নয়। দিদি, আমি পড়াশোনা করেছি, সোশ্যাল সার্ভিসে আমি গোল্ড মেডেলিস্ট। ভেবেছিলাম মানুষকে সাহায্য করব, কিন্তু সময়ের অভাব আর দায়িত্বের কারণে আমি আমার স্বপ্নগুলোকে ভুলেই গেছিলাম। সংসার সামলেছি, কিন্তু এখন তো বাচ্চারাও বড় হয়ে গেছে, বাড়িতে বৌমারা এসছে। তাহলে এখনো কি আমার নিজের জীবন থেকে কয়েক ঘন্টা নিয়ে নিজের মতো করে বাঁচার অধিকার নেই? দিদি, আমি তো ভুলেই গেছিলাম। প্রথমে বিয়ে, তারপর সন্তান, তারপর সংসারের দায়িত্ব। কিন্তু তোমার জন্য, তোমার অনুমতি দেওয়ার জন্য আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। দিদি, আজ পর্যন্ত আমার রান্নায় কখনো মিষ্টিও কম বেশি হয়নি, কারণ তুমি আমাকে ভরসা করতে। আজও করো দিদি। দিদি, আমিও কবিতার মতো ঘর আর বাইরের কাজ দুটোই সামলাতে পারবো।
শুধু তোমার কাছে একটা অনুরোধ আছে। আমার এই ভুলটাকে আমার প্রথম আর শেষ ভুল মনে করে ক্ষমা করে দিও। আমাকে আর আটকিও না। আমাকে একটা সুযোগ দাও দিদি, একটা সুযোগ। আর সেই শর্তটা হলো যে তুমি কলেজে শুধুমাত্র 3 মাসের জন্য যাবে। আমি কখনোই আমার জন্য আপনার মাথা হেট হতে দেব না। দিদি, আমিও কবিতার মতো ঘর আর বাইরের কাজ দুটোই সামলাতে পারবো। আজকে আগরওয়াল বাবুর ভাগ্নেকে সকালবেলা ওর বাড়িতে মুখে কালো কালি মাখিয়ে দেওয়া হয়েছে, তারপর ওকে মারা হয়েছে। আর জানেন কারা করেছে? মহিলা সমিতি, আর যার প্রধান ছিলেন বিদ্যা পোদ্দার। বৌমা, মা, এইসব কি হচ্ছে? কোথাও আমার মনের ভয়টা সত্যি হয়ে যাচ্ছে না তো? বিদ্যা ভুল করেছে আর ও সেই বিষয়টা জানে, লজ্জাও পাচ্ছে। যেতে যেতে বলে গেছে তো দ্বিতীয়বার আর হবে না। আমি জানি মা, আর আমার বিশ্বাসও আছে, কিন্তু কথাটা ক্ষমা চাওয়া বা লজ্জা পাওয়া নয়। আমি জানি যে পিতা ক্ষমা চেয়েছে, কিন্তু তার সাথে সাথে অনেক কথাও বলে গেল। মা, আজ প্রথমবার আমি বিদ্যার মধ্যে কবিতাকে দেখতে পেলাম। এই বাড়ির আরেকজন বউ এই বাড়ি থেকে বেরোনোর অনুমতি চাইছে। আরেকজন বউ তার স্বপ্ন সত্যি করতে চাইছে। মা, আমি কারো স্বপ্ন ভাঙতে চাই না, কিন্তু আমার পরিবারটা শেষ হয়ে যেতেও দেখতে পারবো না। মা, বাড়ির বাইরে গিয়ে কিছু করে দেখানোর স্বপ্ন যখন পুরুষদের মধ্যে থাকে, তখন সে অনেক নাম করে, সফল হয় সেই কাজে। কিন্তু সেই একই স্বপ্ন কোনো মহিলা দেখতে থাকে তখন, আর সে বাড়ির বাইরে বেরোয়, তখন কি পুরুষরা সংসার সামলাতে পারে? বাচ্চাদের সামলাতে পারে না মা। তার ফলে কি হয়? সংসারটা ভেঙে যায়, সবকিছু শেষ হয়ে যায়। না মা, যে হাওয়া বইছে তাতে কিন্তু আমি কোনো ঝড়ের পূর্বাভাস পাচ্ছি। সবকিছু ভেঙে চুরে শেষ হয়ে যাবে, সবকিছু। বৌমা, কোথায় আছো? কোথায় তুমি? হ্যাঁ, এক্ষুনি আগরওয়াল বাবু ফোন করেছিলেন, আমি জেনে জানাচ্ছি। কি হয়েছে? 5 মিনিটের মধ্যে এটা 5 নম্বর ফোন ছিল। সবার প্রথমে আমাদের সকলের প্রিয় আগরওয়াল বাবুর, তারপরে অন্যদের। আরে এমন কি হলো? পরিষ্কার করে বল, কি হয়েছে? আজকে আগরওয়াল বাবুর ভাগ্নেকে সকালবেলা ওর বাড়িতে মুখে কালো কালি মাখিয়ে দেওয়া হয়েছে, তারপর খুব মারা হয়েছে। শুধু তাই না, ওকে গাধার উপরে বসে সারা পাড়া ঘোরানো হয়েছে। আর জানেন কারা করেছে? ওই মহিলা সমিতি। আজ মহিলা সমিতির কয়েকজন গেছিলেন ওখানে, আর যার প্রধান ছিল বিদ্যা পোদ্দার।